পড়ছিলাম বেলতলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 18। যখন ওরা হাইওয়ে পার হতে নিচ্ছিল, অমনি মৌন নিবিড়কে দেখে থমকে যায়। নিবিড় ঠিক রাস্তার ওপারে। সে কি স্বপ্ন দেখছে? মৌন টেরই পেল না কিছু সেকেন্ডের মধ্যে মৌনের দিকে একটি প্রাইভেট কার ছুটে আসছে। রাস্তার ওপার থেকে নিবিড় মৌনকে স্পষ্ট দেখে চেঁচালো, মৌন, সাবধানে। মৌন মুহূর্তে হতবুদ্ধি হয়ে গেল। মস্তিষ্ক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ হয়ে যায়। যখনই টের পেল প্রাইভেট কার তার খুব কাছাকাছি, অমনি তার মামাতো ভাই শিহাব তার হাত ধরে টেনে নিল। এতে মৌন বেঁচে গেলেও তার ডান পায়ে আঘাত পেল। মুহূর্তেই সে রাস্তাতেই বসে পড়ে ব্যথায়। সে ব্যথাকে পরোয়া না করে আবারও ঘাড় বাঁকিয়ে পিছে ফিরল। খুঁজল নিবিড়কে। সে সত্যিই কি নিবিড়কে দেখেছে? শুনেছে খুব কাছে থেকে মৃত্যুর দেখা সত্ত্বেও সে নিবিড়কে ভুলতে পারেনি। এখনও কেমন উদ্গ্রীব হয়ে আছে। নিবিড় তখন ব্যাগ নিয়ে দ্রুত রাস্তা পার হয়ে আসে। এতক্ষণে বুশরা মৌনকে ধরে ফের হাইওয়ে থেকে ফুটপাতে নিয়ে আয়। বুশরা, শিহাব কেউই নিবিড়কে চিনল না। নিবিড়ও তাদের খুব একটা পাত্তা না দিয়ে মৌনর পা দেখতে থাকে। মৌন চমকে যায় তাকে দেখে। তাহলে সত্যিই সে নিবিড়কে দেখছে। তার সামনে নিবিড়, কিন্তু কতদিন পর? 1.5 মাস নাকি 2 মাসের কাছাকাছি। নিবিড় মাথা তুলে মৌনর ভয়ে শুকিয়ে যাওয়া মুখটায় তাকালো। মৌনর মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। সে ঠিক কী নিয়ে ভাবছে সে নিজেও জানে না। মৌন, ঠিক আছিস? ব্যথা লাগেনি তো? নিবিড়ের গলার সুর চিন্তিত হলেও মুখভঙ্গি প্রতিবারের মতোই শক্ত। এই পুরুষকে কোনো কিছুতেই ব্যস্ত কিংবা ভীতু দেখা যায় না। মৌন উত্তর দিতে পারল না। নিবিড় এবার তার কাজ ছিল। হালকা ঝাঁকিয়ে সম্মতি ফেরানোর চেষ্টা করল। মৌন, স্পিক আপ। মৌনর ধ্যান ভাঙে। মুহূর্তে তার শরীর কাঁপুনি বেড়ে যায়। বুশটার সঙ্গে সঙ্গে তার মাথার পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মৌন, ভয় পাস না, ঠিক আছে, সব কিছু হয়নি। মুহূর্তে চারপাশে মাগরিবের আজান দিল। আজানের শব্দই বুঝে মৌন শান্ত হলো। এত বড় একটা ঘটনা চোখের পলকে হয়ে গেল সে বুঝে উঠতেই পারেনি। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি হায়াত শেষ। সে মৌনকে শান্ত হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, শুকরান, আলহামদুলিল্লাহ, তোর কিছু হয়নি। আমি তোকে টান না দিলে কি হতো ভাবতে পারছিস? নিবিড় এখনো মৌনের সামনে হাঁটু গেড়ে বসা। ভদ্রলোক নীরব চোখে মৌনকে পরখ করে যাচ্ছে। চোয়াল তখনও শক্ত। আজানটা শেষ হতেই নিবিড় মুখ খুলল। সে কি খসখসে রুক্ষ কণ্ঠস্বর, বয়স কত তোর? মৌন নিবিড়ের মুখ দেখেই যা বোঝার বুঝে নিল। এতদিন পর দেখা, আর দেখার মুখেই এত বড় এক গন্ডগোল। এরকম অদ্ভুত দেখা না হলেই পারত। কিন্তু আফসোস, নিবিড়ের সাথে তার স্বাভাবিক কথোপকথন কিংবা সাক্ষাৎ হবে তা আশা করা বোকামি। সে এক মুহূর্তের জন্য এই অপ্রাসঙ্গিক আশাটা করে নিজেকে বোকা প্রমাণিতও করল। মৌন মুখ ভার করে বলল, 19 বছর বয়সে বাচ্চার মা হয়ে যেতে দেখেছি, আর এখানে তোর ব্রেন এখনো হাঁটুতে পড়ে আছে। একটা সেকেন্ড এদিক ওদিক হলে কি হতো ভেবেছিস? সাধারণ মানুষ অনেকদিন পর সাক্ষাৎ হলে প্রশ্ন করে, মৌন চট্টগ্রামে কি করছে, কেন এসেছে, কোথায় থাকছে, কবে ফিরবে ইত্যাদি। আর মৌন রাস্তায় বসে শুনছে তার 19 বছর বয়সেও ব্রেন হাঁটুতে। ঠিক ছোটবেলায় পড়ে গেলে মায়েরা যেমন আরেকটা লাগিয়ে দিয়ে বলে, পড়ে গেছিস কেন? মৌনেরও ঘটনা সেরকমই লাগছে। অবশ্য এই নিয়ে নিবিড় ইশতিয়াকের কাছে সে কী বা আশা করবে? আগুনের ফোয়ারা যেন সে সেই সন্নিকটে যাবে তাকেই জ্বালিয়ে খাক করে দেবে। কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। এই লেকচার ছাড়া লোকটার সাথে দেখা কেন হতে গেল? পায়ের ব্যথার চেয়ে বড় দুঃখ এখন নিবিড়ের রাগ ঝাড়ার প্রতি হচ্ছে। মনও অজুহাত খুঁজল। বিপদ কি বলে কয়ে আসে? বিপদ বলে কয়ে আসে না, কিন্তু বিপদ তোকেই কেন চেনে? কিসের এত লটকালটকি তোদের? নিবিড় থেমে আবার বলল, মানুষ ট্রাফিক রুলস ফলো না করলে এমনই হবে, বলেই বুশটার দিকে তাকালো। এতক্ষণ শিহাব এবং বুশরা নীরবে দুজনের ঝগড়া দেখছিল। শিহাব কিছু বলতে চেয়েছিল কয়েকবার, কিন্তু বুশরা তাকে আটকে রেখেছিল। নিবিড় বলল, ফার্মেসি দেখা যাচ্ছে, কাইন্ডলি হেল্প হার। বুশরা তৎক্ষণাৎ মৌনকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। ওরা যখন ফার্মেসিতে পৌঁছলো তখন থেকেই শিহাবের কলের ওপর কল আসছে। বাড়ি থেকে কল করছে। নিশ্চয়ই সন্ধ্যা হয়ে গেছে বলেই বাড়ির লোকেরা এমন ব্যস্ত। শিহাব মিথ্যা বলার ভয়ে ফোন ধরতে চাইল না। নিবিড় চোখ মুখ শক্ত করে দাঁড়ানো, আপাতত মুখে কুলো পেটেছে সে। ফার্মেসির অল্প বয়সী ছেলেটা মৌনর পা ধরতে চাইলে নিবিড় বাধা দেয়। গম্ভীর্য বজায় রেখেই বলল, পা না ধরেই চেক করুন। মৌনর ইতস্তত নিবিড় ধরতে পেরেছে তার বুঝতে বাকি রইল না। মৌন এক মনে পায়ের দিকে চেয়ে রইল। সে নিবিড়কে কি করবে? নিবিড়ের বকা খেলেই মনে হয় তার সামনে আসাই উচিত হয়নি। আবার মুহূর্তেই নিবিড়ের ছোট ছোট দিক খেয়াল করাটা তাকে গলিয়ে দেয়। তার কি করা উচিত? রাগ, অভিমান নাকি এড়িয়ে যাওয়া?
উত্তর পেল না সে। মৌন পায়ের গোড়ালির কিছুটা উপরে ছিলে গেছে। তেমন চিন্তার কিছু না, শুধু একটু অ্যালকোহল মেডিসিন দিয়ে পরিষ্কার করে দিল, এই যা। নিবিড় নিজেও অন্য কিছু লাগাতে নিষেধ করে দিয়েছে। তবে নিবিড় একটা মলমের নাম বলল, যেটা দিলে নাকি ছিলে যাওয়া জায়গায় দাগ পড়বে না। মৌনর পা তুলনামূলক বেশ ফর্সা, দাগ হলে সহজেই দেখা যাবে। মৌন চাইল না দাগ হোক। এমনিতে তার গায়ে ছোটবেলায় যেখানে যেখানে উল্টে পড়ার বহু দাগ আছে, এক সময় সেও যে এশার মতো বিচ্ছু ছিল, সম্ভবত রিমঝিমও ছিল। কিন্তু এশা এখনো জানে না। মা মনে করেন এসব জানালে তার দস্যিপানা আরও বাড়বে। মৌন হাঁটতে পারছে, তবে কিছুটা খুঁড়িয়ে। এই অবস্থায় তাদের সিএনজি ডাকা লাগলো, অথচ 5 মিনিটের পর হেঁটেই যেতে পারত। সিএনজিতে নিবিড় উঠে বসে মৌনর পাশে, যেন সে বাড়িতে নালিশ দেওয়ার পায়তারা করছে। মৌন মাঝখানে বসেছে, তার অপর পাশে বুসরা। সে তখনও ঘাড় বাঁকিয়ে বারবার নিবিড়কে পরখ করছে, যেন খুব কঠিন কোনো অঙ্ক মেলানোর চেষ্টা করছে। বুসরা এবং শিহাব একই বয়সের, তার থেকে 2 বছরের বড় ওরা। দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। শিহাব সিএনজির সামনের সিটে বসা। কিন্তু কি আশ্চর্য, নিবিড় তো একবারও জিজ্ঞেস করলো না তারা এখানে আসার বিষয়ে। মৌন কিভাবে আসলো, কোথায় যাচ্ছে, উল্টো নিবিড় তাদের সাথে বসে যাচ্ছে। কি অদ্ভুত! মানুষের তো সামান্যতম কৌতূহলও থাকতে পারে, তাই না? এর মানে কি এই লোক নেভিতে গিয়ে জীবনের সব রসকস খুইয়ে বসেছে? ইয়ামিন মামা জানলে নিশ্চয় বলতো, খুবই চিন্তার বয়স হয়। অল্পতে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা অতি প্রাকৃতিক ঘটনা হতে পারে। নিবিড় আগে থেকেই এখানে আসার কথা জানে, তবে এটা নিশ্চিত সে জানতো না তাদের অনাকাঙ্ক্ষিত দেখা হবে। নিবিড়ের ক্লান্ত মুখ তাই বলছে, নিশ্চয়ই সারাদিন ট্রেনিংয়ে ছিল। শিহাব আর নিজের কৌতূহল দমাতে পারল না। সামনের সিটে বসেই মুখ খুলল, সরি টু সে, আপনি কে? আমি বুঝেছি মৌনকে আপনি আগে থেকেই চিনেন, কিন্তু আমরা আপনার ঠিকঠাক পরিচয় জানি না। নিবিড় ঠান্ডা গলাইতেই বলল, নিবিড় ইশতিয়াক। পর মুহূর্তেই মৌন নিবিড়ের দিকে তাকালো। ঝাঁকুনিতে তাদের বাহু স্পর্শ করছে। মৌন মিনমিন করে বলল, নিবিড় ভাই, আমাদের প্রতিবেশী। বুসরা অস্ফুট স্বরে বলল, প্রতিবেশী? সে তো থাকবে তোদের বাড়ির পাশে, ঢাকায়। চট্টগ্রামে কি করছে? নিবিড় বুসরার ফিসফিসানি শুনতে পেল। সে 3 শব্দে বলল, আমি এখানেই থাকি। বুসরা আর কিছু বলার সুযোগ পেল না। সে এখনো বেশ কনফিউজড, আগ বাড়িয়ে জিজ্ঞেস করাও যায় না। মৌন তাই তার আগ্রহ ঘুচাতে মিনমিন করে বলল, নেভিতে আছেন ভাইয়া। আশেপাশে কোনো কলোনি আছে বলেছিলে না, সম্ভবত ওখানেই থাকে। এতক্ষণে বুসরার অঙ্কের শেষটা মিলল। কি আশ্চর্য, তাদের সাথে নেভি সাহেব ঘোরাফেরা করছে। মুখে লাগাম টানতে হবে, আজে বাজে কিছু বলা যাবে না। 19 থেকে 20 হলেই তো আবার বিপদ। বুসরার আর সাহস হলো না গলা উঁচিয়ে কিছু বলার। ওদের কথার মাঝে ওরা বাংলোর সামনে চলে আসলো। ভাড়াটা নিবিড়ই দিল। নির্ধারিত ভাড়াটা এমনভাবে দিল যেন এই এরিয়া তার বেশ চেনা। শিহাবের অবশ্য সুবিধে হলো, ভাড়া দেওয়ার ঝামেলা পোহাতে হলো না। কিছু টাকা সেভিং হলো ভেবেই সে তরতাজা অনুভব করলো। নিবিড়ের হাতে তখনও বাজারের সেই ব্যাগ, ওতে কি আছে কে জানে। ইয়ামিন সম্ভবত কিছুটা এগিয়েছিলেন। ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় ওদের দেখতে পেয়ে দ্রুত চলে আসলেন। ওদের দেখে চিন্তিত স্বরে বললেন, এত দেরি কেন? আমি সবাইকে ম্যানেজ করেছি, সেজো ভাই এসেছে, বারবার জিজ্ঞেস করছিল তোদের কথা। দুঃখিত মামা, আসলে দেরি হয়ে গেল। বুসরার কথা শুনে ইয়ামিন এবার নিবিড়ের দিকে তাকালো। উঁচু লম্বা যুবককে দেখে তার ভ্রু কুঁচকে গেল। ছেলেটা তার চেয়েও লম্বা, দেখে তার পুরো শিগতে ব্যথা লাগলো। সে লম্বায় 5 ফিট 10, একটুর জন্য 6 ফিট ছুঁতে পারেনি। কাছাকাছি কলোনি আছে নিবিড়ের, ওদেরও এমন উঁচা লম্বা দেখে তার যে কত বুকে ব্যথা হয়। সে ছোট থেকে লম্বা হওয়ার প্রতি অবসেসড। চারপাশে সবাইকে বুক ফুলিয়ে বলতো সে একদিন 6 ফিট ছুঁয়ে যাবে। তার সেই অহংকার নিঃশেষ করে দিল আল্লাহ। সেজো ভাই তো প্রায় তাকে খ্যাপায়, তোমাকে যে চিনলাম না, আমি মশিউর মুন্সির ছেলে নিবিড়। শিহাব বুসরা উজবুকের মতো নিবিড়কে চিনতে না পারলেও ইয়ামিনের চিনতে অসুবিধা হলো না তাকে। সে মুহূর্তেই গিয়ে নিবিড়কে জড়িয়ে ধরল। আরে নিবিড় যে, কত বড় হয়ে গেছো। এসএসসি পাশের পর যখন আপার কাছে বেড়াতে গিয়েছিলাম, তোমার স্কুলে পড়তে দেখেছিলাম, মনে আছে আমাকে? চিনেছ? আমি ইয়ামিন, তুমি আমাকে মামু বলে ডাকতে। নিবিড়ের সাথে ইয়ামিনের ভাব দেখে মৌন অবাকই হলো। তার হঠাৎ মনে পড়ে গেল রাজিয়া শেখের কথা। মা বলেছিলেন ইয়ামিন এখানে এসে বেশিরভাগ নিবিড়ের সাথেই মিশত। নিবিড় তার থেকে মাত্র 3 বছরের ছোট। মানুষের মস্তিষ্ক অনেক কিছুই ভুলে যায়, তেমনি মৌনও ভুলে গিয়েছিল নিবিড়ের সাথে ইয়ামিনের সখ্যতা। নিবিড় বলল, জি চিনেছি, কেমন আছেন? ফর্মালিটি ছাড়ো,
আমাকে হাইটে হারিয়ে দিবে কে জানতো। তাছাড়া তুমি চট্টগ্রামে যে আপার থেকে শুনেছি তুমি ডিফেন্সে আছো। জি, সর্বশেষ লেফটেন্যান্ট কমান্ডার পদে নিযুক্ত হলাম। চট্টগ্রামে বদলি হয়েছি, বেশি দিন হয়নি, ট্রেনিংয়ে আছি আপাতত। ইয়ামিন বাচ্চাদের দূরছাই করতে চাইল, কিন্তু মৌন কিংবা শিহাব বুশরা এক পাও নড়ল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আলাপ শুনছে। শিহাব বুশরা তখন ওই ভদ্রলোককে চেনার চেষ্টা করছে। বুশরা মৌনর কানে ফিসফিস করে বলল, প্রতিবেশীর সাথে এত কিসের সখ্যতা? থাকতে হয়। মৌনর উদাসীন গলা। ইয়ামিন ব্যস্ত কণ্ঠে বলল, ধুর, আমিও কি বোকা? রাস্তাতে আলাপ করতে শুরু করেছি, বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। আগামী শুক্রবার আমার বিয়ে, বুঝলে? খুব শীঘ্রই সংসার ধর্ম করতে যাচ্ছি। দাওয়াত রইল। বউ ভাতে তোমার উপস্থিতি চাই। কোনো না শুনছি না। নিবিড় মৌনর দিকে তাকালো। এই খুশির খবরেও নিবিড়ের মুখে হাসি নেই। সে ছোট করে বলল, আজ সম্ভব না, আমার কলোনি ফিরতে হবে। যাও, জোর করলাম না, তবে বিয়ের কথা ভুলো না। আসতেই হবে নিবিড়, এটাই মামার আদেশ। চেষ্টা করব। ইয়ামিন নিবিড়ের নাম্বার নিয়ে তার থেকে বিদায় নিল। শিহাব বুশরা তাকে অনুসরণ করল। মৌন তখনও সেখানে দাঁড়ানে। ওরা কিছুটা যেতেই নিবিড়কে অনুরোধ করলো, প্লিজ এই অ্যাক্সিডেন্টের কথা কাউকে বলবেন না। নিবিড় ভ্রু কুচকে বলল, তা কেন? তারা জানলে আমাকে বের হতে দিবে না। 7 দিন নিশ্চয়ই আমি ঘরে বসে থাকার জন্য আসিনি। তো থাকবি ঘরে, তোর মতো মানুষের বের হওয়ার কি প্রয়োজন? না না, কাউকে বলবেন না। বলা উচিত, অন্তত নেক্সট টাইমের জন্য সাবধান হবি। নিবিড় পিছন ফিরে চলে যেতে নিলে মৌন পিছু ডাক দিল, তাহলে আগামীকাল রেল লাইনে ঘুরতে নিয়ে যান। নিবিড় থমকে দাঁড়ায় মৌনের অনাকাঙ্ক্ষিত অনুরোধে। মৌনও যে লাগাম ছাড়া এরকম কিছু বলে বসবে তা সে নিজেও চিন্তা করেনি। কিন্তু সে জিভ কাটল না, সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। সে নিবিড়ের উত্তর শুনতে চায়। নিবিড় পিছু ফিরে বলল, মাথা ঠিক আছে? আছে। আপনি তো বললেন আমি বের হয়ে বিপদ বাড়াই, তবে আমাকে ঘোরানোর দায়িত্বটা আপনিই নিন। কেন, লেফটেন্যান্ট কমান্ডার সাহেব ভয় পাচ্ছেন বুঝি? নিবিড় মিনমিন করে একটা শব্দ উচ্চারণ করল, বরেট। বলেই নিবিড় কোনো জবাব না দিয়ে চলে গেল। মৌন এদিকে চরম হতাশ হলো। অন্যদের বেলায় নীরবতা সম্মতির লক্ষণ, আর নিবিড়ের বেলায় নীরবতা স্পষ্ট প্রত্যাখ্যান। আপনি বড়ই নির্দয় নিবিড় ভাই। কিভাবে যে রত্না আপু আপনার জীবন সঙ্গী হবে? বুশরা সামনে থেকে ডাকলো, কিরে মৌন, আয়। মৌন শেষবার নিবিড়ের যাওয়ার পানে চেয়ে বলল, আসছি।